আপনারা কি জানেন রামেশ্বরমে পৃথিবীর মধ্যে বৃহত্তম করিডোর আছে, আবার প্রভু শ্রীরামের পদচিহ্ন এবং সেই রামশিলা এবং জগৎজননী মা সারদা দেবী রামেশ্বরমে ভগবান শিবকে দেখে কি বলেছিলেন তা আমরা এই ভিডিওতে জানব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পূর্ববর্তী ভিডিওতে আপনারা দেখেছেন রাত্রি 12টায় আমরা রামেশ্বরমে এসে পৌঁছেছি এবং রাত্রিকালীন রামেশ্বরম মন্দিরের ভিডিও আপনাদেরকে দিয়েছি। আজ আমরা রামেশ্বরম মন্দির দর্শন করব এবং সাইট সিন করব। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের পম্বন দ্বীপের শহর হল রামেশ্বরম। এই রামনাথ স্বামীর মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা। রামেশ্বরম হল 4 ধামের এক ধাম। আবার অন্যদিকে রামেশ্বরম হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। শ্রী রামচন্দ্র তার ঈশ্বর হিসাবে এখানে শিবকে পুজো করেছিলেন, তাই রামের ঈশ্বর রামেশ্বরম নামে এই স্থানটি পরিচিত। হিন্দুদের পবিত্র গ্রন্থ রামায়ণে এই স্থানের উল্লেখ রয়েছে। প্রভু শ্রীরাম রাবণকে বধ করে এখানে স্নান করেছিলেন। কথিত আছে সেই জন্য এখানে সমুদ্রের জল শান্ত হয়ে গিয়েছে। দেখুন সমুদ্রের জল কি শান্ত এবং কি স্বচ্ছ। এখানে মানুষ স্নান করে তার পাপ মুক্তির জন্য, যেহেতু শ্রীরাম রাবণকে বধ করে এখানে স্নান করে পবিত্র হয়েছিলেন। আপনারা মন্দির দর্শন করতে গেলে এখানে স্নান করে হোটেলে গিয়ে জামা কাপড় ছেড়ে আপনি মন্দির দর্শন করতে পারবেন, নতুবা এখানে স্নান করার পর 25 টাকার টিকিট কেটে একটি 22টি কুণ্ড রয়েছে এখানে, সেই 22টি কুণ্ডে স্নান করে সেইখানেই পোশাক পাল্টে মন্দির দর্শন করতে পারবেন। ভিজে জামা কাপড়ে মন্দির দর্শন করতে পারবেন না। এখানে মন্দির দর্শন 2 ধরনের হয়। এক হয় স্ফটিক দর্শন, যেটি হয় ভোর 4:30 থেকে 6টা পর্যন্ত। এই স্ফটিক দর্শনের জন্য ভোর 3টা থেকে লাইন পড়ে, আর তাছাড়াও সারাদিন ধরেই দর্শন চলে, কেবল দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে, আবার ওই 3টে থেকে রাত 8টা পর্যন্ত দর্শন চলে। এখানে দর্শন হয় সেটা হলো ফ্রি দর্শন আপনারা করতে পারেন, আবার স্পেশাল এন্ট্রি দর্শনও রয়েছে। আপনাদের যেটা সম্ভব সেটা করবেন। চলুন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরের কিছু কিছু অংশের ভিডিও করেছি, সেই ভিডিও দেখাবো এবং ভিডিও দেখাতে দেখাতে আপনাদের এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু বলবো। রাম ছিলেন বিষ্ণুর অবতার, আবার রাবণ ব্রাহ্মণ হওয়ায় তার উপর ব্রহ্মহত্যার দোষ লাগে। এর থেকে মুক্তির জন্য তিনি হনুমানকে কৈলাসে পাঠান শিবলিঙ্গ আনার জন্য। ওনার দেরি দেখে সীতাদেবী বালির শিবলিঙ্গ বানিয়ে পূজা করতে যাবেন, সেই সময় হনুমান এসে উপস্থিত হন। এটা দেখে হনুমান মনক্ষুণ্ণ হন। তখন রাম হনুমানকে বলেন, তুমি যদি সীতাদেবীর শিবলিঙ্গটিকে সরিয়ে তোমার আনা শিবলিঙ্গটিকে এখানে স্থাপন করতে পারো, তাহলে তোমার আনা শিবলিঙ্গটি পুজো করব। কিন্তু হনুমান অনেক চেষ্টা করেও সেই শিবলিঙ্গ সরাতে পারলেন না। সেই শিবলিঙ্গ সরাতে তিনি ছিটকে পড়েন। হনুমানকে বলেন, তোমার আনা শিবলিঙ্গটির নাম হবে হনুমতীশ্বর, আর সীতাদেবীর শিবলিঙ্গটির নাম হবে রামেশ্বর। তারপর থেকেই এই 2 নামেই শিবলিঙ্গের অবস্থান করছে। এই মন্দির আরও একটি কারণে বিখ্যাত, সেটা হলো এই করিডোরের জন্য। সারা পৃথিবীর মধ্যে বৃহত্তম করিডোর এটি। সেই করিডোরে প্রায় 1200-টিরও বেশি পিলার রয়েছে। মন্দিরের ভেতরের কারুকার্য কিন্তু অসাধারণ। এই কারুকার্য দেখতেই আপনার অনেকটা সময় লাগবে। আমাদের খুব সুন্দর দর্শন হয়েছে। একটু ভিড় ছিল বলে স্পেশাল দর্শন করলাম। খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে দর্শন করেছি। দক্ষিণের মন্দিরগুলিতে একটা জিনিস লক্ষ্য করলাম, যে মন্দিরের গর্ভগৃহে দ্বীপের শিখায় প্রজ্বলিত। খুব ভালো লাগলো দেখতে। জগৎজননী মা সারদা দেবী এখানে শিবলিঙ্গটিকে বলেছিলেন, আহা যেমনকার তেমনটি আছে গো। আমাদের রামেশ্বরম মন্দিরের দর্শন শেষ করে আমরা বেরিয়ে পড়েছি রামেশ্বরম সাইট সিন করার জন্য। প্রথমে আমরা যাব ধনুষকোটি, যেটা ডিস্টেন্স প্রায় 22 কিলোমিটার। আপনারা সাইট সিন করতে চাইলে এই রামেশ্বরম থেকে অটো ভাড়া করে নিতে পারবেন। তারা আপনাদের এই সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবে। চলুন আমরা রামেশ্বরম সাইট সিন করতে কি কি দেখলাম তা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে আমরা দর্শন করব কোথান্ড রামের টেম্পল। এটি একটি তামিল নাম। এটি রামেশ্বরমের মূল শহর থেকে
প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। এটা আপনারা ধনুষকোটি যাওয়ার সময় বা ধনুষকোটি থেকে ভ্রমণ করে ফেরার পথে দেখতে পাবেন। কিন্তু তার আগে আমরা একটি জায়গায় ভিড় দেখে দাঁড়িয়ে পড়লাম। এগিয়ে গিয়ে দেখি সেই রামশিলা। সত্যি কথা বলতে কি, দেখে বাকরুদ্ধ হয়ে যায়। কারণ এতদিন ধরে রামায়ণে দেখেছি, শুনেছি, আর সেটা নিজের চোখে দেখে সত্যি জীবন ধন্য হয়ে গেল। রামশিলা মাথায় নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিলাম, আর ওনাদের একবার বললাম একটু ভাসিয়ে দেখান। ওনারা সেটা দেখালেন। আপনারাও দেখুন, সত্যি রামশিলা জলে ভাসে। দারুণ লাগলো, অসাধারণ, বলে বোঝাতে পারবো না। রামশিলা দেখে এরপর আমরা এলাম সেই কোথাণ্ড রামের টেম্পিল। কথিত আছে ঘরের শত্রু বিভীষণ। বিভীষণ হলেন লঙ্কার রাজা রাবণের ভাই। তিনি সীতাদেবীকে অপহরণ করায় মেনে নিতে পারেননি, তাই লঙ্কা ছেড়ে রামের শরণাপন্ন হন। এখানে প্রভু শ্রীরাম তার সেনাবাহিনী ও বিভীষণকে নিয়ে মিলিত হন এবং রাবণকে বধ করার পর রামচন্দ্র পথাভিষেক অর্থাৎ লঙ্কার রাজা হিসেবে তিনি অভিষেক করেছিলেন। জায়গাটা খুব সুন্দর, এখানে আসবেন, খুব ভালো লাগবে। ভিতরে ছবি তোলা নিষেধ, তাই ভিতরের কোনো ছবি আপনাকে দেখাতে পারলাম না। ভেতরে আছে প্রভু শ্রীরাম, সীতাদেবী, লক্ষ্মণ এবং হনুমানজির মূর্তি। বিভীষণের একটা ছবি রয়েছে। সারা ভারতে একমাত্র এখানেই বিভীষণ পূজিত হন। এখানে কোনো কিন্তু প্রবেশ মূল্য নেই। রামেশ্বরম এই দ্বীপটি কিন্তু অনেক আগে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু পরবর্তীকালে এই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সমুদ্র বেষ্টিত একটা দ্বীপে পরিণত হয়, যা হিন্দ মহাসাগর এবং বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত। আমরা চলেছি ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের মাঝখান দিয়ে। এটি রামেশ্বরম থেকে প্রায় 22 কিলোমিটার বা তারও বেশি হবে। এর একদিকে এই বঙ্গোপসাগর আর অন্যদিকে যে ভারত মহাসাগর, এই দুটি জলের কালার আপনাদেরকে দেখাবো এবং দুটি জলের কালারই আলাদা আলাদা, তা আপনারা দেখে বুঝতে পারবেন। আমরা প্রায় ধনুষকোটির কাছাকাছি চলেই এসেছি। দূরে দেখতে পাচ্ছেন এটি হলো এই ধনুষকোটির লাইট হাউস। এখান থেকেও সুন্দর ভিউ পাওয়া যায়। আপনারা মনে করলে এই লাইট হাউস থেকে উঠতে পারেন এবং উঠে ধনুষকোটির সুন্দর ভিউও দেখতে পাবেন। যদি আমরা উঠিনি এখানে, আপনারা দেখুন, একদিকে ভারত মহাসাগর, অন্যদিকে বঙ্গোপসাগর। দুদিকের জলের কালারটা দুরকম। যখন ধনুষকোটি পৌঁছাবো, গিয়ে দেখাবো ওখানে দুটো জল একসঙ্গে মিশে গিয়েছে, দুটো সমুদ্র একসঙ্গে মিশে গিয়েছে। চলে এসেছি ধনুষকোটিতে। ধনুষকোটির অনেক আগেই নামিয়ে দিয়েছে, একদম শেষ প্রান্ত পর্যন্ত গাড়ি আগে আসতো, এখন আর আসতে দেয় না। আপনাদেরকে হয় ওখান থেকে অটো করে আসতে হবে এই শেষ প্রান্ত পর্যন্ত, অথবা আপনারা হেঁটে আসতে পারেন। চলুন আমরা ধনুষকোটির শেষ প্রান্ত পর্যন্ত যাই, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তার ভিউ। এই স্থানটির নাম ধনুষ অর্থাৎ ধনুক এবং কোদি অর্থাৎ শেষ অর্থাৎ ধনুকের শেষ। কথিত আছে যে ভগবান রাম একটি ধনুক ব্যবহার করে এখান থেকে শ্রীলঙ্কায় সেতু তৈরি করেছিলেন, যা রাম সেতু নামে পরিচিত। অন্যদিকে ভগবান রাম সীতাদেবীকে উদ্ধার করার জন্য এই ধনুষকোটি থেকে লঙ্কা পর্যন্ত রাম সেতু নির্মাণ করেছিলেন। এখানে দেখুন ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর দুটি জলের কালার স্পষ্টভাবে বুঝতে পারবেন, এখানে এসে মিলিত হয়েছে। এখান থেকেই শ্রীলঙ্কা 22 কিলোমিটার। এখানে অনেক টেলিস্কোপ রয়েছে, 20 টাকা দিয়ে আপনারা যে দেখেন, ওনারা আপনাকে শ্রীলঙ্কার পতাকা দেখাবে কালো রঙের, যে ওখানেই শ্রীলঙ্কার বর্ডার শুরু হচ্ছে। আর দেখাবে একটা বালি স্তূপ রয়েছে, যেটা আমার ভিডিওতেও দেখতে পাবেন। ওই বালি স্তূপটার পরেই নাকি রাম সেতু রয়েছে। ওখানে যদিও যাওয়া যায় না, স্যাটেলাইটের মাধ্যমে যেটা নাসা থেকে দেখিয়েছিল যে ওখানে রাম সেতু রয়েছে। এখানে কিন্তু কোনো হোটেল রেস্টুরেন্ট কিছুই নেই। বিকাল 5টার পর পুলিশ এসে এখান থেকে সব সরিয়ে দেবে। বিকাল 5টার পর এখানে থাকার কোনো নিয়মই নেই। এখানে ছবি তুলে কোনো শেষ করতে পারবেন না। এখানে মন চাইছিল অনেকক্ষণ থাকতে, কিন্তু
বাকি স্পটগুলোও দেখতে হবে আমাদের। আবার আজকে আমরা কন্যাকুমারী যাব, গরমও ছিল ভীষণ, তাই ফিরতে হলো। একটি সময় ধনুষকোটি একটি শহর ছিল, কিন্তু 1964 সালের এক বিধ্বংসী ঝড়ে সব নিশ্চিহ্ন করে দেয়। রামেশ্বরম থেকে ধনুষকোটি পর্যন্ত ট্রেনও চলাচল করত, কিন্তু সেই অভিশপ্ত রাতে সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে প্রায় সব নিশ্চিহ্ন করে দেয়। তার ধ্বংসাবশেষের কিছু চিহ্ন এখনও রয়ে গেছে। এই সেই রেল স্টেশন। সত্যি সেই 1964 সালের অভিশপ্ত রাতের কথা ভাবতেও অবাক লাগে। একটা সম্পূর্ণ ট্রেনকে, যাত্রীবাহী ট্রেনকে উড়িয়ে নিয়ে চলে গিয়েছিল এবং একটা শহরকে পুরো নিশ্চিহ্ন করে দিয়েছে। তার ধ্বংসাবশেষের কিছু কিছু শুধু পড়ে রয়েছে। এখানে মৎস্যজীবীদের কিছু পরিবার বসবাস করে। এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তা কিন্তু আগে ছিল না, নতুন হয়েছে। আগে জল কমে গেলে ছোট ছোট গাড়ি করে মানুষ আসতো, তার ভিডিও ইউটিউবে আমরা অনেক দেখেছেন। চলুন আমরা নেক্সট সাইট সিনের জন্য এগিয়ে চলি। আমরা এসে পৌঁছালাম এখানকার বন্দরে। এই জায়গাটাও খুব অসাধারণ ছিল, দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে সমুদ্রের ঢেউয়ের শব্দ অসাধারণ লাগছিল। এই দিকের ভিউটা দেখুন, আবার আরও সুন্দর। কোনো কারণে হয়তো এখানে কাঁটা দিয়ে ঘেরা রয়েছে, আমরা আর তাই এগিয়ে গেলাম না। এরপর আমাদের নেক্সট সাইট সিনের জন্য এগিয়ে যাব। এবার আমরা যাচ্ছি ভারতের 11তম রাষ্ট্রপতি, একজন ভারতীয় পরমাণু বিজ্ঞানী, মিসাইল ম্যান, যার জন্য ভারতবাসী হিসাবে আপনারা সকলেই গর্বিত। তিনি হলেন স্যার ডক্টর এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের বাড়ির দিকে আমরা এগিয়ে চলেছি। আপনারা সকলেই জানেন হয়তো ওনার বাড়ি এই রামেশ্বরমে, আর ওনার মৃত্যুর পর ওনার সমাধি এই রামেশ্বরমেই আছে। ওনার এই বাড়ি মিউজিয়ামে ওনার লেখা বিভিন্ন বই, অ্যাওয়ার্ড, ওনার জীবনের সাথে জড়িত বিভিন্ন ঘটনার ছবি রাখার আছে এখানে। ওনার জন্য সশ্রদ্ধ প্রণাম। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো রামপদম। এরই তামিল নাম। এখানে শ্রীরামের পদচিহ্ন রয়েছে। যখন শ্রীরাম সীতাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিলেন, এখানে ছিল গন্ধমাদক পর্বত। এই পর্বত থেকে দেখেন ধনুষকোটি। তিনি ঠিক করেন ওখান থেকে তিনি সেতু নির্মাণ করে লঙ্কায় যাবেন সীতা দেবীকে উদ্ধারের জন্য। উপরে উঠে এখানে দেখব সেই সুন্দর দৃশ্য। এখন সিঁড়ি দিয়ে উপরে উঠি। দেখুন দিগন্ত বিস্তৃত সবুজ, বিক্ষিপ্ত কিছু বাড়ি, আর চারদিক তো সমুদ্র বিস্তৃত। রামেশ্বরম যে একটা আইল্যান্ড, সেটা এখানে উপরে উঠলেই বুঝতে পারবেন। আর উঁচু যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন, ওটা হলো রামেশ্বরমের টিভি টাওয়ার। আমি মন্দিরের উপরেই দাঁড়িয়ে রয়েছি। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি এলাও নেই, তাই মন্দিরের ভেতরের কোনো ছবি দেখাতে পারলাম না। তবে রামের পদচিহ্নের ছবি আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি। এরপর নেক্সট যে আমাদের সাইট সিন রয়েছে সেখানে আমরা যাব। এখানে আমরা 3টি মন্দির দেখব। প্রথম যে এখানে এসেছি এটা মন্দির নয়, এখানে রয়েছে প্রভু শ্রীরাম এবং শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্তের এবং ওনাদের জীবনের বিভিন্ন ঘটনার
বিভিন্ন দৃশ্যকে মাটি দিয়ে তৈরি করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এখানে এলে আপনাদের খুব ভালো লাগবে, আপনারা এখানে অবশ্যই আসবেন। এখানে এসে দেখলাম যে এখানে অল ইন্ডিয়া সাইকেল ট্যুরে কেউ বেরিয়েছে, খুব ভালো লাগলো দেখে। চলুন আমরা টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করি। এখানে আপনাদের সমস্ত ভিডিওটা দেখাতে পারলাম না, অনেক বড় হয়ে যাবে, তাই কিছু কিছু অংশ আপনাদেরকে দেখালাম। দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। খুব সুন্দর জায়গা এইটাও। চলুন আমরা নিচে চলে এসেছি। এখান থেকে বেরিয়ে আমরা যাব নটরাজের মন্দির। এই নটরাজের মন্দিরটি ঠিক এর পাশেই অবস্থিত। এখানে নটরাজের খুব সুন্দর একটি মূর্তি রয়েছে। যদিও ভিডিওগ্রাফি এলাও ছিল না, আমি ভিডিওটা করার পরে ওনারা বারণ করছে যে ভিডিও তুলবেন না। ভিডিওটা আপনাদেরকে দেখালাম, দেখুন আপনাদের খুব ভালো লাগবে। এরপর আমরা যাব লক্ষ্মণ তীর্থম। লক্ষ্মণ তীর্থম যাওয়ার পূর্বে আপনারা পাবেন একটি হনুমান মন্দির। প্রথমেই হনুমানজির দর্শন করলাম, হনুমান মন্দিরে প্রণাম করে তারপর আমরা এগিয়ে গেলাম লক্ষ্মণ তীর্থমের দিকে। চলুন এবার আমরা লক্ষ্মণ তীর্থমে প্রবেশ করি। এই লক্ষ্মণ তীর্থমে প্রবেশের পূর্বে আপনারা একটি জলাশয় দেখতে পাবেন, যে জলাশয়টি পুরো রেলিং দিয়ে ঘেরা। দেখুন, এই সেই জলাশয়। এই জলাশয়ে লক্ষ্মণ স্নান করে পাপমুক্ত হয়েছিলেন। এই জলাশয়টি ছাড়াও এখানে লক্ষ্মণের একটি মন্দিরও রয়েছে। এই মন্দিরের কারুকার্য ছিল অসাধারণ। ভেতরে কিন্তু ফটোগ্রাফি কোনো এলাও নেই, মন্দিরের বাইরে ফটোগ্রাফি করতে পারবেন, কিন্তু ভেতরে গর্ভ গিয়ে কোনো ফটোগ্রাফি এলাও ছিল না, তাই কোনো ছবি দেখাতে পারলাম না আপনাদেরকে। লক্ষ্মণজিকে নমস্কার করে আমরা বেরিয়ে এলাম নেক্সট ডেস্টিনেশনে। এটি হলো ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল। এখানে ওনার সমাধি আছে এবং ওনার ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে এবং সুন্দর গার্ডেন রয়েছে। এখানে ভেতরে কিন্তু কোনো ক্যামেরা এলাও নেই, আপনাকে ক্যামেরা বাইরে রেখে আসতে হবে, হয় গাড়িতে রাখবেন বা এখানে লোকালে রাখতে পারেন। এরপর আসছি আমরা আমাদের বহু প্রতীক্ষিত সেই ব্রহ্মণ ব্রিজের দিকে। আমরা কাল রাতে ক্রস করেছি এই ব্রিজটি। এখানে এলেই বুঝতে পারবেন রামেশ্বরম একটি দ্বীপ। এই ব্রিজটি রামেশ্বরমের সঙ্গে যোগাযোগের একটা মাধ্যম। এই ব্রিজ ছাড়াও যদি একটি রেল ব্রিজ রয়েছে, সেই রেল ব্রিজটি ইংরেজ আমলের তৈরি এবং বহু পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, তাই সেই রেল ব্রিজ এখন বন্ধ হয়ে গিয়েছে এবং সেই ব্রিজের পাশেই অন্য নতুন আরেকটি ব্রিজ তৈরি হচ্ছে এবং ব্রিজের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। চলুন আপনাদেরকে দেখাবো, গাড়িটা একটা জায়গায় দাঁড় করায় মিডিল পয়েন্টে গিয়ে, তারপর আপনাদের সেই সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সোজা রাস্তাটা চলে গিয়েছে মণ্ডপমের দিকে। ট্রেন এখন মণ্ডপম পর্যন্ত আসে। এই মণ্ডপমের পরেই রামেশ্বরম স্টেশন ছিল, কিন্তু রামেশ্বরম পর্যন্ত ট্রেন আর এখন আসে না। দারুণ লাগছিল এই ব্রিজে উঠে। ওহ, কি সুন্দর ভিউ দেখুন। ছোট ছোট ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে, যেগুলো সমুদ্রে মাছ ধরতে যায়। অসাধারণ অসাধারণ লাগছে। আচ্ছা, ব্রিজের এক প্রান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা ব্রিজের ওই প্রান্তে যাব এবং ওই প্রান্তে গিয়ে দেখাবো সেই রেল ব্রিজগুলির কথা যেগুলো বলছিলাম আপনাদেরকে।
আরেকবার দেখাই আপনাদেরকে, খুব সুন্দর লাগছিল তাই আমি আরেকবার দেখাচ্ছি ভিডিওটা। দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। অসাধারণ ভিউ, অসাধারণ। এখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করলাম, এত সুন্দর লাগছিল মনে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, কিন্তু রোদের তাপও ছিল ভীষণ। আচ্ছা চলুন আমরা এবার ব্রিজের ওই প্রান্তে যাই এবং ওই প্রান্তে গিয়ে দেখব সেই রেল ব্রিজ। দেখুন, এই যেটা নতুন রেল ব্রিজ তৈরি হচ্ছে, আর এই সামনেরটি হলো পুরানো রেল ব্রিজ। এই নতুন যে রেল ব্রিজটি, এই ব্রিজটি হলো ক্যান্টিলিভার ব্রিজ। যখন কোনো জাহাজ আসবে তখন ব্রিজটি খুলে উপরে উঠে যাবে, আবার জাহাজ চলে গেলে আবার নেমে যাবে। ব্রিজটির কাজ প্রায় শেষের মুখেই। দেখুন, আপনাদের আরেকবার দেখাই, খুব সুন্দর লাগবে। দেখুন, এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম এবং আমরা এই স্থান থেকে বেরিয়ে গেলাম। আপাতত রামেশ্বরমকে টাটা জানিয়ে বেরিয়ে চলে এলাম। এরপর আমাদের নেক্সট ভিডিওটি থাকবে কন্যাকুমারীর উপর। কন্যাকুমারীর ভিডিও পরবর্তী দেব। আজকের ভিডিও কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।